Hello dear students, welcome to my online class. This is Sonia Akhtar, lecturer English, Government Haroganga College, Munshigঞ্জ. Dear students, today I have selected a nice poem, The Sun Rising, a famous poem by John Donne, a famous metaphysical poet, John Donne. He has introduced a new school of poetry which is known as metaphysical poetry, in which the use of metaphysical conceit is noteworthy. Metaphysical poetry deals with love, religion, geography, etc. And it starts abruptly and it has prose-like diction and conversational tone. The Sun Rising is one of the most successful love poems of Donne. As a poet of love, he can be an extreme realist and deals with the physical side of it as also its spiritual side. Here, he treats of a situation very significant for wedded lovers, but unusual in the poetry of love. Two lovers in bed who refuse to get up when the sun shines on them in the morning. This poem, The Sun Rising, like most of Donne's love poems, is inspired by the poet's love for his wife Enimore. You know better that Enimore is John Donne's wife and he loves her too much. তো তার বেশিরভাগ কবিতাগুলোই তোমরা দেখবে যে এনিমোরকে উদ্দেশ্য করে লেখা, ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে যে এনিমোরকে উদ্দেশ্য করেই লেখা তার সবগুলো কবিতা প্রায়। So today we will read out the poem line by line with Bangla meaning, and you will find much more metaphysical concepts in this poem which are very remarkable, which are very surprising and wonderful metaphysical concepts. তোমরা metaphysical concepts গুলো যখন দেখবে পড়বে তখন বুঝবে যে কত অসাধারণ extraordinary use of metaphysical concepts you will find here in this poem, The Sun Rising. And you will find also some figures of speech like personification, hyperbole, etc. here in this poem. So let's get started with the text. তোমরা দেখবে কবিতাতে তিনটা স্ট্যাঞ্জা রয়েছে, তিনটি স্ট্যাঞ্জা, প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 10টি করে লাইন রয়েছে এবং লাইনগুলোর রাইম স্কিম খুব সুন্দর। দেখো রাইম স্কিম হবে এরকম: এ বি, বি এ, সি ডি, সি ডি, ই ই। আবার বলছি, দেখো রাইম স্কিম হবে এরকম: এ বি, বি এ, সি ডি, সি ডি, ই ই। তার মানে কাপলেট হচ্ছে ই ই। 10টি লাইনের মধ্যে একটা কাপলেট আছে, দেখো ই ই। ওকে, তো রাইম স্কিম হচ্ছে এটা খুব সুন্দর একটি কবিতা। অনেকগুলো মেটাফিজিক্যাল কনসেপ্টস রয়েছে, অনেকগুলো লিটারেরি টার্ম রয়েছে এবং অর্থ খুব সুন্দর। তো প্রথমে আমরা টাইটেলটা দেখি। টাইটেলটাতে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য সান রাইজিং। হ্যাঁ, তো টাইটেল দেখে মনে হচ্ছে, যেহেতু আমরা জানি যে লাভার্সদের কাছে কি সান রাইজিং, সূর্যোদয়টা কি অনেক বেশি ওয়েলকামিং হবে, তাই তো? অনেক বেশি তারা পছন্দ করবে, এনজয় করবে, এরকমই তো হওয়া উচিত। সাধারণত এরকমই হয়, কিন্তু এটা হচ্ছে জন ডানের কবিতা। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট হিজ পোয়েমস আর আনইউজুয়াল। ঠিক আছে, হি ইজ আ রিয়েলিস্ট। আনইউজুয়াল হবে, তার কবিতাগুলো খুব সুন্দর, কিন্তু সচরাচর যা ঘটে লাভার্সদের সাথে তার চাইতে ব্যতিক্রম। তাহলে কি সবাই যেহেতু উপভোগ করে, সব লাভার্সরাই দেখবে যে সানরাইজিং উপভোগ করবে, কিন্তু এখানে কবি কিন্তু উপভোগ করছে না। হি ইজ ডিস্টার্বড বাই দ্য সান রাইজিং, বাই দ্য সান রেজ, বাই দ্য সান শাইনস। ঠিক আছে, যে তার কাছে মনে হচ্ছে যে রাইজিং সান রেজ যখন তাদের উইন্ডোজ দিয়ে, কার্টেন্স দিয়ে তাদের উপরে এসে পড়ছে, when they are in their bed chamber, so they are being disturbed by the sun rays. হ্যাঁ, সো তারা ডিস্টার্বড হচ্ছে, তারা কিন্তু এনজয় করছে না। তো ডিস্টার্ব হয়ে কি করছে কবি? ডিস্টার্বড হওয়ার পরে সানকে রিবিউক করছে, স্কল্ড করছে বিভিন্ন কথা বলে। তো সেইভাবে কনভারসেশনাল টোনে দেখবে যে অ্যাব্রাপ্টলি কবিতাটা শুরু হয়েছে, which is one of the characteristics of metaphysical poetry. Okay, so let's get started. Busy
old, fool, unruly sun, why dost thou thus through windows and through curtains call on us? দেখো কবি এখানে সূর্যকে বলছে বিজি, ওল্ড, ফুল, আনরুলি সান, ব্যস্ত, বুড়ো, বোকা, নিয়ম লঙ্ঘনকারী সূর্য, কেন তুমি এমন করো? জানালার মধ্য দিয়ে, পর্দার মধ্য দিয়ে তুমি আমাদেরকে ডাকছো, মানে আমাদেরকে ডিস্টার্ব করছো। সূর্য যখন উদিত হচ্ছে তখন সূর্যের আলো, তারা যখন তাদের বেড চেম্বারে ছিল, দ্য পোয়েট হোয়েন ওয়াজ উইথ হিজ বিলাভেড ইন দ্য বেড চেম্বার, যখন নাকি তারা তাদের বেড চেম্বারে ছিল, তখন সূর্য যখন উদিত হচ্ছিল তখন সূর্যের আলো জানালা দিয়ে পর্দার মধ্য দিয়ে তাদের উপরে এসে পড়লো। তাদের উপরে এসে পড়ার পরে কি বিরক্ত হলো কবি, বিরক্ত হওয়ার পরে সে সূর্যকে এই কথাগুলো বলছে। তো এই যে শব্দগুলো বিজি, ওল্ড, ফুল, আনরুলি, এই শব্দগুলো দিয়ে কবি সানকে পার্সনিফাই করছে। হিয়ার ইজ দ্য পার্সনিফিকেশন। ঠিক আছে, যে সূর্যকে বলছে ব্যস্ত সূর্য, বুড়ো সূর্য, বোকা সূর্য, নিয়ম লঙ্ঘনকারী সূর্য। তো এই যে সূর্যকে এগুলো বলা, এগুলো হচ্ছে কি সূর্যকে পার্সনিফাই করা। ঠিক আছে, এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। কিন্তু কেন তুমি এমন করো, যখন তখন জানালা দিয়ে পর্দার মধ্য দিয়ে আমাদেরকে ডাকাডাকি করো। ঠিক আছে, সূর্যের সাথে তিনি কথা বলছেন, সূর্যকে বকাঝকা করছেন। নাও, মাস্ট টু দ্য ইমোশনস লাভার সিজনস রান, যে তুমি কি মনে করো তোমার মতো করেই, তোমার গতিতেই কি লাভারদের সিজন চলবে? লাভারদের সিজন যখন খুশি তারা যখন খুশি ঘুমাবে, যখন খুশি জাগবে। তোমার ইচ্ছে মতো তো আর তারা জাগবে না, ঘুমাবে না। ঠিক আছে, তুমি কি মনে করো তোমার মতো করে তাদের সিজন চলবে? তোমার গতিতেই তাদের সিজন চলবে না। যেহেতু সূর্য যখন ওঠে দিন হয়, সূর্য যখন ডুবে যায় রাত হয়। তো রাত হলে সবাই ঘুমিয়ে পড়ে, সূর্য উঠলে সবাই জেগে যায়। কিন্তু লাভার্সদের সিজন তো আর সূর্যের মতো করে চলবে না। কবি বলতে চাচ্ছেন যে তুমি জাগলেই আমরা জাগবো তা তো নয়, আমরা ঘুমাবো। ঠিক আছে, saucy, pedantic, rich, good child, late school boys and soul apprentices। এখানে কবি জন ডান এখানে সূর্যকে বলছে যে saucy, pedantic, rich। saucy মানে হচ্ছে বেহায়াত, দুর্বিনীত। pedantic মানে হচ্ছে পণ্ডিত, বুদ্ধিহীন, বিচার বুদ্ধিহীন পণ্ডিত। রিচ মানে শয়তান বা ধৃষ্টতাকারী। good child, যাও গিয়ে তাদেরকে তিরস্কার করো, তাদেরকে জাগাও, তাদেরকে বিরক্ত করো। কাদেরকে? লেট স্কুল বয়েজ, মানে ওই সকল বালকদেরকে যাদেরকে স্কুলে যেতে হবে, তারা এখনো জাগতে পারছে না, তাদের দেরি হয়ে যাচ্ছে। যাদের স্কুলে যেতে হবে, বালকদেরকে দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য, তাদেরকে গিয়ে জাগাও। অ্যান্ড সাউল প্রেন্টিসেস, সাউল প্রেন্টিসেস, প্রেন্টিসেস মানে হচ্ছে অ্যাপ্রেন্টিসেস, অ্যাপ্রেন্টিসেস বা শিক্ষানবিশ বা ইউ ক্যান সে টিনেজার্স, যে ওই সকল টিনেজার্সদেরকে জাগাও যাদের কোনো কাজ আছে, যাদের কাজ আছে, শিক্ষানবিশদেরকে জাগাও। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, যে কোর্টের, মানে এই কবিতাটি যখন লেখা হয়েছিল, বলা হয় যে কখন লেখা হয়েছিল তা তো জানা যায় না, বাট ধারণা করা হয় যে 1603 সালের পরে লেখা হয়েছিল। কেননা 1603 সাল জেমস, কিং জেমস দ্য ফার্স্ট সিংহাসনে আরোহণ করেন এবং তিনি শিকার করতে খুবই আগ্রহী ছিলেন, শিকারে যেতেন অহরহ। তো মনে করা হচ্ছে যে এখানে এই কিং বলতে কিং জেমসকেই বোঝানো হয়েছে। তো সূর্যকে বলছে যে কোর্ট হান্টসম্যানদের কাছে যাও, শিকারীদের কাছে যাও, যেমন তাদেরকে গিয়ে বলো যে রাজা কি শিকারে যাবে, রাজা ঘোড়ায় চড়ে শিকারে যাবে। কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস। কান্ট্রি অ্যান্ডস বলতে এখানে ফার্মার্সদেরকে বোঝানো হচ্ছে, যে ওই রাজ্যের বা ফার্মার্সদেরকে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। ফার্মার্সরা যেহেতু অনেক ইন্ডাস্ট্রিয়াস হয়, হার্ড ওয়ার্কিং হয়, এবং অ্যান্টের সাথে তুলনা করা হয়েছে কারণ অ্যান্টও কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং হয়। তো সূর্যকে বলছে যে ফার্মার্সদেরকে তুমি জাগাও, তাদেরকে গিয়ে জাগাও, কারণ তাদের তো অনেক কাজ আছে, তাদেরকে হারভেস্ট করতে হবে, ফসল সংগ্রহ করতে হবে। তাদেরকে জাগাও, তাদেরকে জাগালে তোমার কাজ হবে। লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম, নর আওয়ার্স, ডেইজ, মান্থস, হুইচ আর দ্য রেগস অফ টাইম। তো এখানে দেখো কি বলছে যে এতক্ষণে তিনি একটু টোনটা একটু চেঞ্জ করে এখানে বলছেন যে লাভ অল অ্যালাইক, ভালোবাসা হচ্ছে সব একরকম, ভালোবাসার কাছে সবই একরকম। নো সিজন নোজ নর ক্লাইম, ভালোবাসা কোনো সিজনও বোঝে না, কোনো ওয়েদার বোঝে না। ক্লাইম মিনস ক্লাইমেট, হ্যাঁ, কোনো জলবায়ু, ওয়েদার কিচ্ছু বোঝে না ভালোবাসা। নর আওয়ার্স, ডেইজ, মান্থস, হুইচ আর দ্য রেগস অফ টাইম। এখানে দেখো ভালোবাসা ঘন্টা বোঝে না, দিন বোঝে না, মাস বোঝে না। তার মানে কি ভালোবাসার সিজন সব একরকম,
তার কোনো সিজন নাই যে এই সময় এটা করতে হবে, ওই সময় এটা করতে হবে। ভালোবাসার জন্য কোনো সিজন নাই, কোনো সময় নাই। হুইচ আর দ্য রেক্স অফ টাইম, এই যে দিন, ঘন্টা, মাস, এগুলোকে কি বলা হচ্ছে? সময়ের টুকরো, সময়ের টুকরো টুকরো খণ্ড, ঠিক আছে? র্যাক অ্যাকচুয়ালি মিনস ছেঁড়া কাঁথার টুকরো। তো এগুলোর কাছে ছেঁড়া টুকরো, ছেঁড়া কাপড়ের টুকরো মনে হচ্ছে। কবি বলছে যেগুলো আসলে ছেঁড়া কাপড়ের টুকরোর মতো, সময়ের টুকরো, যেগুলোর কোনো মূল্য লাভার্সদের কাছে নাই। যে কখন দিন হচ্ছে, কখন ঘন্টা চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সেগুলো দেখার সময় লাভার্সদের নাই। এখন কি বৃষ্টি হচ্ছে না সূর্য বাহিরে তপ্ত গরম, সেটা দেখারও সময় নাই লাভার্সদের। লাভার্সদের কাছে সবকিছুই একরকম, ঠিক আছে? So let's go to the next stanza. This is the second stanza, which also have 10 lines, and it also has the same rhyme scheme: A B B A C D C D E E. Okay, now let's go to the Bangla meaning. Thy beams so reverent and strong. তোমার রশ্মি, বিম বলতে তার সূর্যের রশ্মিটাকে বোঝানো। Thy beams so reverent and strong, why shouldst thou think? তুমি কেন মনে করো যে, তুমি কেন মনে করো যে তোমার যে রশ্মি, তোমার যে সূর্যের আলো আছে, আলোটা, তোমার যে সানশাইনটা আছে, সেটা এত পাওয়ারফুল। রেভারেন্ট মানে পাওয়ারফুল কেন মনে করো, স্ট্রং মানে শক্তিশালী। তুমি কেন মনে করো যে তোমার এই বিমটা, তোমার সূর্য রশ্মিটা, এটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক শক্তিশালী? I could eclipse and cloud them with a wink. আমি কি করতে পারি? Eclipse মানে গ্রহণ লাগাতে পারি। আমি এই তোমার সূর্যের রশ্মিতে গ্রহণ লাগাতে পারি। And cloud them, এবং তাদেরকে মেঘে ঢেকে ফেলতে পারি। Them means beams. Them means the sun rays. Okay, with a wink. Wink means চোখের পলক। তো চোখের পলক, চোখের পলক ফেললেই তো দুনিয়া অন্ধকার, তাই না? তখন সূর্যের কোনো আসলে দাম থাকে না। আমি যদি চোখের পলক ফেলে দিই, তাহলে সূর্যের আলো দিয়ে আমার কি হবে? সানশাইন দিয়ে কি হবে? কিছুই হবে না। তো কবি সেটাই বলছে যে, তোমার কিসের এত অহংকার? তুমি কেন মনে করো তোমার সূর্যের রশ্মির অনেক পাওয়ার আছে, অনেক স্ট্রেংথ আছে? আমি যদি চোখের পলক ফেলি, তাহলে তো তোমাকে আমি মুহূর্তের মধ্যে গ্রহণ লাগাতে পারি, মেঘে ঢেকে ফেলতে পারি। কিন্তু কবি সেটা করবে না। কেন করবে না? দেখো, বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং। কিন্তু কেন করব না? কেন করছি না? কেন করছি না? কারণ হচ্ছে, আমি আমার বিলাভেডকে, আমার ওয়াইফকে একটা মোমেন্টের জন্য না দেখে থাকতে পারবো না। আমি তার I can't want to lose her sight for a moment, for a single moment. Okay, the poet is saying that I can't lose her sight for a single moment, so that I don't wink. Okay, যে আমি তোমাকে গ্রহণ লাগাতে পারি, মেঘে ঢেকে দিতে পারি চোখের পলকে, কিন্তু আমি তা করবো না, কারণ আমি আমার বিলাভেডকে না দেখে থাকতে পারবো না এত সময়। সো লং, একটা উইংকে কবির কাছে মনে হচ্ছে সো লং, অনেক দীর্ঘ মনে হচ্ছে, ঠিক আছে? ইফ আর আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড thine, এখানে দেখো এই লাইনটা, আই কুড eclipse and cloud them with a wink, এটা কিন্তু একটা হাইপারবোল, ঠিক আছে? ইউজ অফ হাইপারবোল হিয়ার, যে খুব ইচ্ছে করলে গ্রহণ লাগাতে পারে। হ্যাঁ, এটা কিন্তু চোখের পলকে, হাইপারবোল, ঠিক আছে? খুব বেশি করে মানে কবির ভালোবাসাকে আরো বেশি গভীরতা বোঝানোর জন্য কিন্তু তিনি এটা বলছে, তার ভালোবাসার শক্তি এখানে তিনি বোঝাতে চাচ্ছেন। তো এটা হচ্ছে কি হাইপারবোল, ইউজ অফ হাইপারবোল হিয়ার। নেক্সট লাইন হিয়ার দেখো, ইফ হার আইস হ্যাভ নট ব্লাইন্ডেড thine, যদি তার চোখ তোমাকে অন্ধ না করে দেয়। আমি বলছি যে তুমি যদি তার চোখের দিকে তাকাও, মানে সূর্যের আলো যদি তার চোখে পড়ে, তো সূর্য অন্ধ হয়ে যাবে, এটা কবি বলতে চাচ্ছেন। ইফ হার আইস হ্যাভ নট ব্লাইন্ডেড thine, তার চোখ তোমাকে অন্ধ যদি না করে দেয়। হ্যাঁ, তো কবি বলতে চাচ্ছে তার বিলাভেডের চোখ এত বেশি সুন্দর, এত বেশি তার সেই চাহনির যে রশ্মি আছে, চোখের উজ্জ্বলতা আছে, সেটা সূর্যের আলোর চাইতেও বেশি উজ্জ্বল। তো তার বিলাভেডের চোখের উজ্জ্বলতা সূর্যকেও হার মানিয়ে দিবে, সূর্যকে ব্লাইন্ড করে দিবে। এটাও একটা হাইপারবোল। তো এখানেও খুব সুন্দর করে কবি হাইপারবোলিক্যাল একটা সেন্টেন্স লিখেছেন। নাও লুক অ্যান্ড টুমরো লেট টেল মি, দেখো তুমি কালকে দেরি করে এসো এবং আমাকে বলো, whether both the Indias of spice and mine be where thou leftest them, or lie here with me. তো এখানে কবি বলতে চাচ্ছেন যে, দেখো তুমি কালকে দেরি করে এসো এবং এসে আমাকে বলবে যে গতকালকে তুমি যেখানে ইন্ডিয়াকে, এখানে বলছি যে ইন্ডিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, একটা হচ্ছে ইস্ট ইন্ডিজ। ইস্ট ইন্ডিজ হচ্ছে স্পাইসের জন্য বিখ্যাত, মশলার জন্য।
নানান ধরনের সুগন্ধিযুক্ত মশলা ইস্ট ইন্ডিজে আছে। আর ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে মাইনের জন্য, হ্যাঁ, খনির জন্য বিখ্যাত। তো এই যে বিখ্যাত দুইটা জায়গার কথা তিনি এখানে তার কবিতায় তুলে ধরেছেন। দিস ইজ দ্য ইউজ অফ জিওগ্রাফি। ওকে, তো বলছে যে তুমি গতকাল তুমি যেখানে ইন্ডিয়াকে দেখে এসেছো সেখানে তারা আছে নাকি অর লাই হিয়ার উইথ মি, নাকি আমার সাথে রয়েছে। মানে কবি বলতে চাচ্ছেন তার বিলাভেড যেহেতু তার সাথে, তাহলে তার কাছে দুই ইন্ডিয়াই তার কাছেই আছে, মানে সারা পৃথিবী তার কাছে। তার বিলাভেড তার কাছে মানে হচ্ছে সারা পৃথিবী তার কাছে, তার আর কোনো কিছু লাগবে না। তো সেটাই তিনি সূর্যকে বলছেন যে কালকে এসো, দেরি করে এসে আমাকে বলো যে তুমি যে দুইটা ইন্ডিয়াকে যেখানে দেখে এসেছিলে সেখানে তারা আছে নাকি আমার কাছে আছে। তার মানে কবি বলতে চাচ্ছেন এই যে দুইটা ইন্ডিয়া, যে স্পাইসে ভরপুর আর মাইনে ভরপুর দুইটা ইন্ডিয়া, তো রিচনেস, এখানে ওয়েলথ আর রিচনেস বোঝাতে চাচ্ছে, সবই তার কাছে আছে। কেন তার কাছে? তার বেড চেম্বারে আছে, কারণ তার বিলাভেড তার কাছে, তার ওয়াইফ তার কাছে। আস্ক ফর দোজ কিংস হুম দাও সস্ট yesterday, তো বলতে চাচ্ছে যে তুমি and thou shalt hear all here in one big lay, যে তুমি জিজ্ঞেস করো যে ওই রাজাগুলো যেখানে যাদেরকে তুমি কালকে দেখে এসেছিলে, ওই রাজারা তারা কোথায় আছে। and thou shalt hear, তুমি কি শুনতে পাবে, তুমি কি উত্তর পাবে? উত্তর পাবে যে all here in one bed lay, তারা সবাই কি আমার এই বেডেই আছে, তারা সবাই আমার এই বেডে আছে। তার মানে কিংস গুলো কার? কিংস হচ্ছে কবি নিজে, যে তার এই বেড চেম্বারেই সবাই আছে, যেহেতু তিনি এখানে আছেন, তার মানে তিনি সকল রাজা। Now this is the most famous, one of the famous metaphysical concerts ever of John Donne. She is all states and all princess I, nothing else is. This is the third stanza and this is the beginning of the third stanza. This is one of the most famous metaphysical concerts of John Donne. ঠিক আছে, এটা অনেক ফেমাস একটা মেটাফিজিক্যাল কনসেপ্ট। তো থার্ড স্টেঞ্জের শুরুতেই তিনি কি বলছেন? শি ইজ অল স্টেটস, সে হচ্ছে সকল রাজ্য। কে? তার ওয়াইফ অ্যানিমল। অ্যান্ড অল প্রিন্সেস আই, এবং সকল রাজ্যের প্রিন্স কে? আমি। তার মানে কবি নিজে হচ্ছে প্রিন্সেস আর তার বিলাভেড তার ওয়াইফ হচ্ছে কি সকল রাজ্য। তার মানে কি সকল রাজ্যকে সেই পরিচালনা করে, তার মানে তারাই সর্বে সর্বা, তারাই পুরো পৃথিবী, সে এবং তার স্ত্রী দুজনেই পুরো পৃথিবী, এবং তাদের বেড চেম্বারটাই হচ্ছে পুরো পৃথিবীটা। ঠিক আছে, তো এই পুরো পৃথিবীর রাজা হচ্ছে, প্রিন্স হচ্ছে, ঠিক আছে, তিনি, আর স্টেটসগুলো হচ্ছে তার বিলাভেড। ঠিক আছে, প্রিন্সেস ডু বাট প্লে আস, compared to this all honors mimic and all wealth alchemy. প্রিন্সেস ডু বাট প্লে আস, বলতে চাচ্ছেন কবি যে প্রিন্সেসটা আসলে অন্যান্য স্টেটসে যে প্রিন্সেসগুলো রয়েছে তারা আসলে আমাদেরকেই অনুকরণ করছে, হ্যাঁ, আমাদেরকেই প্লে করছে, আমাদের রোলটাকেই প্লে করছে। আসলে রিয়েল প্রিন্সেস কে? কবি, এবং কবির হয়ে তারা হচ্ছে গিয়ে তার রোল প্লে করছে। কম্পেয়ার টু দিস, তো অল অনার্স মিমিক, এবং এই যে তাদের ভালোবাসা, তাদের এই নিজেদের পৃথিবী, এই পৃথিবীর তুলনায় অল অনার্স মিমিক, সকল সম্মান, সকল রাজ্যের যত কিছু আছে সবই হচ্ছে কি অনুকরণ, সব নকল, ফেক। অল ওয়েলথ আলকেমি, সকল সম্পদ কি? আলকেমি, আলকেমি মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ওয়েলথ অ্যাকচুয়ালি। তো আলকেমি হচ্ছে একটা মেটাল যেটাকে আমরা কি করি, গোল্ডে রূপান্তরিত করতে চাই, হ্যাঁ, গোল্ড বানাতে চাই, কিন্তু আসলে সেটা আসল গোল্ড হয় না কখনো, তো আর্টিফিশিয়াল গোল্ড অ্যাকচুয়ালি। তো সব কিছুই তাদের এই ভালোবাসার তুলনায়, তাদের এই রাজ্যের তুলনায় সব কিছুই কি ফেক মনে হবে, সব কিছু আর্টিফিশিয়াল মনে হবে। একমাত্র রিয়েল হচ্ছে কে? রিয়েল হচ্ছে তারা দুজন, দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলাভেড, হিজ ওয়াইফ এনিমল। Thou son art half as happy as we. এখন the poet changes his tone now. He is saying that thou son art half as happy as we, in that the world's constructed thus. কবি এখানে বলতে চাচ্ছেন যে তুমি আমাদের চাইতে অর্ধেক সুখী, আমরা অনেক বেশি সুখী, এবং আমাদের চাইতে অর্ধেক সুখী তুমি। কেন? কারণ হচ্ছে পুরো পৃথিবীটাই আমাদের মধ্যে চলে এসেছে, পুরো পৃথিবীটাই কি আমাদের মধ্যে, আমাদের মুঠোয় হচ্ছে পুরো পৃথিবী। Thine is, ask is, এখন কবি
সূর্যকে বলতে চাচ্ছে, সানকে বলছে যে তোমার তো অনেক বয়স হয়ে গেছে, ওল্ড তুমি। কেন? কারণ সূর্য তো সেই সৃষ্টির শুরু আগে থেকে, তাই না? সূর্য তো এটা তো অনেক বুড়ো হয়ে গেছে সূর্য, তো এই জন্য বলছে যে তোমার বয়স হয়েছে, তোমার বয়সের কারণে তোমার এখন কি স্বস্তি দরকার, রেস্টের দরকার। আস্ক ইজ, তোমার বয়স তোমার কাছে স্বস্তি চাচ্ছে। and since thy duties be, এবং যেহেতু তোমার ডিউটি হচ্ছে কি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে তাপ দেওয়া, উত্তপ্ত করা। দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, এটা কি হবে? আমাদেরকে তুমি উত্তাপ দাও, আমাদেরকে যদি তুমি উত্তাপ দাও তাহলেই কি তোমার পুরো পৃথিবীকে তাপ দেওয়া হয়ে যাবে। কারণ কি কবি তো বারবার বলছে যে আমরা দুজন মিলেই হচ্ছে একটা পৃথিবী। কবি এবং কবির বিলাভেট মিলে হচ্ছে গিয়ে, তার বিলাভেট হচ্ছে সারা সব রাজ্য, তিনি হচ্ছেন প্রিন্স অর দ্য কিংস, এবং তার বেড চেম্বারটাই হচ্ছে পুরো পৃথিবী। তাহলে তাদের এই পুরো পৃথিবীতে যদি তাদেরকে যদি সূর্য তাপ দেয় তাহলে পুরো পৃথিবীকে তাপ দেওয়া হয়ে যাবে। তাহলে কি সূর্যের কাজ কমে গেল, পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে সূর্যের আর তাপ দেওয়া লাগবে না। নাও এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, যে সূর্যকে কবি বকছে। এখন কিন্তু সূর্যকে বকছে না, এখন সে ইনভাইট করছে সূর্যকে। কেন ইনভাইট করছে? দেখো, তাদেরকে শুধুমাত্র তাপ দেওয়ার জন্য। এবং কি বলছে দেখো, শাইন হিয়ার টু আস, আমাদেরকেই শুধু তাপ দাও। অ্যান্ড দাও আর্ট এভরিহোয়ার, এবং সব জায়গায় তোমার তাপ দেওয়া হয়ে যাবে। দিস বেড দ্য সেন্টার ইজ, এই বেডটাকে তুমি তোমার সেন্টার বানিয়ে নাও, মানে কেন্দ্র বানিয়ে নাও। দিস ওয়ালস, এই দেয়ালগুলোকে, এই বেড চেম্বারের দেয়ালগুলোকে। দ্য স্পিয়ার, তোমার কি স্পিয়ার মানে হচ্ছে অরবিট, কক্ষপথ, কক্ষপথ। তো এই দেয়ালগুলোকে তোমার কক্ষপথ বানিয়ে নাও। তাহলে কি এই দেয়ালের চারপাশে তুমি ঘুরে ঘুরে আমাদের আমাদের বেডটাকে কেন্দ্র করে তুমি ঘুরো, আমাদেরকে তাপ দাও, তাহলে তোমার পুরো পৃথিবীকে তাপ দেওয়া হয়ে যাবে। তো এখানে দেখো একটা জিওগ্রাফিক্যাল এক্সাম্পল আছে। আগে মনে করা হতো, আগে বিজ্ঞানীরা মনে করতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এবং সেটাকে মনে করেই কবি কিন্তু তার বেডকে সেন্টার করে, তার ওয়ালকে অরবিট করে সূর্যকে ঘুরতে বলছে। কিন্তু পরবর্তীতে অবশ্য বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আসলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। So dear students, hopefully you have understood very clearly. This is a very nice piece of poetry of John Donne. The poem is remarkable for its boldness of thought and originality of execution. The way in which the sun is made to appear as an unwelcome guest, and the way in which he is finally allowed to stay in the bedroom of the lovers, are the most striking examples of Donne's poetic inventiveness and ingenuity. The poet, after establishing the supremacy of love, permits the sun to stay in his bedroom. At last, he is inviting the sun to stay in his bedroom. Here, the poet actually highlights his love, glorifies his love by inviting the sun to stay in his bedroom, by inviting the sun to give shine in his bedroom only. He actually glorifies their love, the love of his beloved and the poet. Okay, so dear students, that's all for today. See you in the next class. Thank you so much. Stay home, stay safe.